শিবম কোচিং সেন্টারে সকলকে আবারও স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় মূলত পিএসসির সিলেবাসের প্রথম যে উপন্যাসটি রয়েছে কৃষ্ণকান্তের উইল, সেই কৃষ্ণকান্তের উইল সম্পর্কিত কি কি বিষয় আমাদের পড়তে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। মূলত লেখক পরিচিতি, উপন্যাসের শ্রেণীবিভাগ, লেখকের উপন্যাসের, সেই সাথে উপন্যাসের উপাদান, আর কৃষ্ণকান্তের উইলের প্রকাশ, খণ্ড, খণ্ডের কাহিনী, চরিত্র পরিচিতি, গুরুত্বপূর্ণ যে অংশ, লাইন ধরে ধরে আলোচনা, কোন কোন লাইনগুলো আমাদেরকে পড়তে হবে, এই সমস্ত বিষয়বস্তু টুকিটাকি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সকলে দেখুন। আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এই উপন্যাস সম্পর্কে ধারণা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি লেখক পরিচিতি সম্পর্কে, আর সেই সাথে বলছি যে এই উপন্যাসে কোন কোন দিকে দৃষ্টি রেখে আমাদেরকে পড়তে হবে। তো সেইগুলো আমি আলোচনার মধ্যে মধ্যে বলে দেব। আর পিএসসিতে কেমন প্রশ্ন এসেছিল সেটাও আলোচনা করব এর মধ্যেই। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি লেখক পরিচিতি নিয়ে। আমরা সকলেই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1836 খ্রিস্টাব্দের 26শে জুন 24 পরগনার কাছে নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন। তার প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায়, পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। তার 4টি পুত্র, একটা হচ্ছে শ্যামচরণ, সঞ্জীবচন্দ্র, বঙ্কিমচন্দ্র এবং পূর্ণচন্দ্র। এই 4জন পুত্র। আচ্ছা, তো বঙ্কিমচন্দ্রের প্রথম রচনা প্রকাশিত হয় মূলত ঈশ্বরগুপ্ত সংপাদিত সংবাদ প্রভাকর পত্রিকায়। সেই সালটি ছিল 1852। এটি ছিল একটি কবিতা। পরবর্তীকালে তিনি 1864 সালে সাপ্তাহিক ইন্ডিয়ান ফিল্ম পত্রিকায় ইংরেজিতে একটি উপন্যাস লেখেন। এটা হচ্ছে রাজমোহন সোয়াইপ। তো সেই সময় তিনি দুর্গেশ নন্দিনীও লেখালেখি করছিলেন। তারপরে 66-তে কপালকুণ্ডলা, 67-তে মৃণালিনী, আর 72-এ উল্লেখযোগ্য হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ। এবং 72 থেকে 76-এর মধ্যে বঙ্কিমচন্দ্রের অনেকগুলো উপন্যাস এই বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়, যেমন বিষবৃক্ষ, ইন্দিরা, চন্দ্রশেখর, যুগলাঙ্গরীয়, লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর প্রভৃতি। এছাড়া 1875-এ তিনি ফিরলেন কাঁঠালপাড়ায়। চাকরি সূত্রে একটু অসুস্থতার কারণে তিনি ফিরলেন কাঁঠালপাড়ায়। তখন সেই বছরই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার দেখা হয় এবং ওই সময় তিনি এই কৃষ্ণকান্তের উইল এটা লেখালেখি করতে শুরু করেন। লেখালেখি করতে এই সময় শুরু করলেন এই কৃষ্ণকান্তের উইল, এবং সেটা শেষ হলো আরও 3 বছর পরে। মূলত মানে প্রকাশিত হলো, শুরু করলেন 1875-এ এবং সেটা প্রকাশিত হলো 1878-এ। তবে এই উপন্যাসটি একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বঙ্গদর্শন পত্রিকার 1282 বঙ্গাব্দের পৌষ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত প্রকাশিত হয়েছিল এই কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি। এরপর বঙ্গদর্শন কিছুদিন বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে যখন 1284 খ্রিস্টাব্দে পুনরায় বৈশাখ মাস থেকে মাঘ মাস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে এটি শেষ হয়। তো এই একই সময়, অর্থাৎ এই যে প্রকাশিত হচ্ছে যে সময় মূলত গ্রন্থাগারে 1878-এ, সেই সময়কালে আরেকটি পাশ্চাত্য সাহিত্যের মানে সাহিত্যিকের উপন্যাস প্রকাশিত হয়। সেটা হচ্ছে টমাস হার্ডির দি রিটার্ন অব দি নেটিভ। এই উপন্যাসে একই সময়কালে প্রকাশিত হয়েছিল। তো এই দুটি উপন্যাসের সঙ্গে কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। আর আমরা সকলেই জানি যে তার উপন্যাস পরিচিতি
বঙ্কিমচন্দ্রের। তো সেখানে একটু যাই। তিনি মূলত 3 ধরনের উপন্যাস লিখেছেন, প্রধানত 3 ধরন। একটা হচ্ছে ইতিহাস আশ্রয়ী রোমান্স, আরেকটি হচ্ছে সামাজিক ও পারিবারিক, আর আরেকটি হচ্ছে দেশপ্রেমমূলক বা তত্ত্ব আশ্রয়ী। তো এইগুলোকে যদি আমি টাইপ করে করে সুন্দর করে স্লাইড করে করে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আসলে অনেক দূরে অফিস থাকায় মানে আমি সময়টা খুব কম পাই। তা সত্ত্বেও আরও অনেকগুলো ব্যাচ চলে, যেমন পিএসসির ব্যাচ এই সম্প্রতি কালকে থেকে শুরু হয়েছে, এসএলএসটির একাদশ দ্বাদশের 2টো ব্যাচ চলছে অলরেডি, নবম দশমের 2টো ব্যাচ চলছে, এর সাথে সাথে অফলাইনেও পড়ানো থাকে। তো এইগুলো টাইপ করা বা এইগুলো যে অনেক কাজকর্মের দরকার, যেমন এই ভিডিওগুলো এডিটিং করারও সময় আমার হয় না, আমি যেভাবে বলছি সেভাবেই আপনাদেরকে তুলে ধরবো, সেখানে কিছু ভুলভ্রান্তি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসি এখানে আলোচনা একটু। দুর্গেশ নন্দিনী প্রকাশিত হচ্ছে 1865, কপালকুণ্ডলা 1866, মৃণালিনী 1869, যুগলঙ্গরীয় 74, চন্দ্রশেখর 75, রাজসিংহ 72, সীতারাম 87। তো এইগুলোকে ইতিহাস ও রোমান্স আশ্রয়ী রচনার মধ্যে ফেলা যায়। তার মধ্যে আরও কিছু কিছু অনেকে ভাগ করেছেন, আমরা বেসিকটা আলোচনা করে যাচ্ছি, যেহেতু আমাদের পড়ার বিষয় আজকে হচ্ছে কৃষ্ণকান্তের উইল, সেখানে আমরা মূল পর্বে চলে যাব। তার মধ্যে সামাজিক ও পারিবারিকের মধ্যে রয়েছে বিষবৃক্ষ 1882, ইন্দিরা 1873, রজনী 77, কৃষ্ণকান্তের উইল 78, রাধারানী 75। তো এই যে সামাজিক এবং পারিবারিক উপন্যাস, এর মধ্যেই পড়ছে কিন্তু কৃষ্ণকান্তের উইল, অর্থাৎ পরিবারের সীমা ছাড়িয়ে এই উপন্যাসের প্রভাব সমাজেও বিস্তৃত হয়েছে। সেই জন্য শুধু পারিবারিক একে বলা চলে না, একে পারিবারিক এবং সামাজিক উপন্যাস বলাই শ্রেয়। এরপরে আসছে দেশপ্রেমমূলক, সেটা হচ্ছে আনন্দমঠ 1882, দেবী চৌধুরানী 1884। তো এবার আমরা উপন্যাসের দিকে এগোবো, তবে তার আগে দেখে নিতে হবে যে উপন্যাস হতে গেলে কোন কোন দিকে দৃষ্টি রাখেন ঔপন্যাসিক বা আমাদেরও রাখা উচিত। সেটা হচ্ছে উপন্যাসের প্লট, উপন্যাসের চরিত্র, কেমন ধরনের কতগুলো চরিত্র আছে, তাদের সংলাপ, হ্যাঁ, তাদের কোন পরিবেশ বা কোন পটভূমিতে উপন্যাসটি গড়ে উঠেছে, উপন্যাসের ভাষা বা তার গঠনশৈলী, আরও অনেক দিক দৃষ্টি রাখা যায়। তো একে একে আমরা সেটা আলোচনা করব। তো যেমন বিষয় অনুযায়ী আমরা উপন্যাসকে বলতে পারি যে সেটা পারিবারিক বা সামাজিক উপন্যাস, সমাজের বিষয়বস্তু নিয়ে যেহেতু আলোচিত হয়েছে, তবে আঙ্গিক অনুযায়ী সেগুলোকে আবার অনেক ভাগে ভাগ করা যেতে পারে। সেটা কেউ বলতে পারে মনস্তাত্ত্বিকের প্রভাব আছে অনেকটা, সেখানে তারপরে সেটার মধ্যে হয়তো চেতনা প্রবাহ রীতির কিছু প্রভাব আছে, এরকম অনেকে অনেক কথা বলে থাকবেন, সেটা আঙ্গিক অনুযায়ী, তার গঠন কেমন আছে সে অনুযায়ী। তবে মনস্তাত্ত্বিক উপন্যাসও তাকে কিছু অংশে বলা যায়। সেখানে আমরা রোহিণী ভ্রমরের মনস্তত্ত্ব খেয়াল করব, গোবিন্দলালের মনস্তত্ত্ব খেয়াল করব। তো এবার আমরা একটু চরিত্র পরিচিতির মধ্যে চলে যাই, অর্থাৎ যে যে চরিত্র আছে সেই সম্পর্কে একটা বেসিক আলোচনা। তো সেখানে আমরা প্রধান চরিত্র হিসেবে পাবো কৃষ্ণকান্ত। তারা 2 ভাই ছিলেন কৃষ্ণকান্তরা। তো একজন কৃষ্ণকান্ত আর একজন রামকান্ত। তো কৃষ্ণকান্তের পুত্র কন্যাদের কথা বলি। কৃষ্ণকান্তের বড় পুত্র হরলাল, তারপরে আছে বিনোদলাল এবং একটি কন্যা, সেটা হচ্ছে শৈলবালা। আর রামকান্তের একটি ছেলে, সেটা হচ্ছে গোবিন্দলাল, তারই স্ত্রী হচ্ছে ভ্রমর। তো এই গোবিন্দলাল মেজবাবু নামেও অনেকে ডেকে থাকে তাকে। আর এই ভ্রমরকে সে 8 বছর বয়সে বিবাহ করে। এই ভ্রমর একটি সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু মৃত।
এরপরে এই যে কৃষ্ণকান্তের, তার একজন প্রহরী বা খাসনামা ছিল, তার নাম ছিল হরি। এবার একটা পরের টপিকে আসি, সেটা হচ্ছে এই যে তার গোবিন্দলালের স্ত্রী ভ্রমর, যে প্রধান কেন্দ্রীয় চরিত্র, তার বাপের বাড়ি ছিল রাজগ্রাম, তার বাবার নাম মাধবীনাথ। আর এই মাধবীনাথের দুটি মেয়ে সম্পর্কে জানা যায় এখানে, একটি হচ্ছে যামিনী আর একটি হচ্ছে ভ্রমর। তো এই ভ্রমরের আরও অনেক নাম শোনা যায়, সেটা কৃষ্ণমোহিনী, কৃষ্ণকামিনী প্রভৃতি। এই ভ্রমর যখন গোবিন্দলাল ভ্রমরকে বিবাহ করে, তারপরে তার একটা দাসী ছিল, তার নাম ক্ষীরি। এই ভ্রমরের পিতা মাধবীনাথ তার একজন বন্ধু ছিলেন, যে বন্ধুর কার্যে মানে বন্ধু অনেক সহযোগিতা করেছিলেন কাজে, সেটা হচ্ছে নিশাকর দাস। তিনি ছদ্মনাম গ্রহণ করেন রাসবিহারী দে। ঠিক আছে, এই যেসব কাহিনী। এছাড়া আরেকজন উইল লেখক ছিলেন, মূলত কৃষ্ণকান্তের উইল, তো উইলকে কেন্দ্র করে সমস্ত ঘটনাটা এগিয়েছে। তো এই উইল লেখক খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্রহ্মানন্দ ঘোষ। ব্রহ্মানন্দ ঘোষ, আর তারই নিকট স্থানীয় আত্মীয়া বা ভাইজি সম্পর্কের হন সম্ভবত এই রোহিণী বিধবা। এরপরে এর কাহিনী বিস্তারিতভাবে এগিয়েছে। আমরা মূলত আজকে প্রথম খণ্ডের কাহিনীটা নিয়ে একটু আলোচনা করে দেব। আর এখানে দ্বিতীয় খণ্ডের কাহিনীর মধ্যে আমরা দেখব যে গোবিন্দলাল ছদ্মনাম গ্রহণ করছে চুনিলাল দত্ত, আর রোহিণী সেখানে গিয়ে অবস্থান করছে। সেই জায়গাটি হচ্ছে প্রসাদপুর, যেটা হচ্ছে চিত্রা নদীর তীরে অবস্থিত। এখান থেকে কী কী প্রশ্ন এসেছে সেটাও একটু বলবো। এই যে চাকর হচ্ছে তার চাকর, ওখানে প্রসাদপুরের সেই গৃহের চাকর ছিল সোনা রূপা, আর একজন সঙ্গীতকারও ছিলেন, সম্ভবত দানেশ খা এরকম টাইপের কিছু নাম। এছাড়া হরিদ্রা গ্রামে পোস্ট অফিস ছিল, সেই পোস্ট অফিসে যে পোস্টমাস্টার ছিলেন তার নাম সেভাবে দেওয়া নেই। তার বাড়ি ছিল বিক্রমপুর, তার পিয়নের নাম ছিল হরিদাস বৈরাগী। এছাড়া তারিণীর মা বলে একজন চরিত্র ছিল, তিনিও বিধবা ছিলেন, কিন্তু ব্যতিক্রমী হচ্ছে তিনি বিধবা হওয়া সত্ত্বেও মাছ খেতেন। বিধবাদের মাছ খেতে নেই নাকি, তখনকার সমাজের নিয়ম রীতি অনুযায়ী। এছাড়া গোবিন্দলাল যে রোহিণীকে হত্যা করেছিলেন, করার পরে একজন যশোরে একজন দক্ষ ডিটেকটিভ এই তদারকি করছিলেন, তার নাম হচ্ছে ফিসেল খা। তো মোটামুটি এই হচ্ছে চরিত্র পরিচিতি। চরিত্র পরিচিতি এরকমই। এবার তারপরে উপন্যাসে আলোচনা অর্থে আরও আমাদের খুব মনোযোগ সহকারে উপন্যাসটিকে পাঠ করতে হবে। উপন্যাসটি দুটি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে আছে 31টি পরিচ্ছেদ, দ্বিতীয় খণ্ডে আছে 15টি পরিচ্ছেদ। তো প্রথম খণ্ড আলোচনা করার পূর্বে আমরা কি কি বিগত বছরে, অর্থাৎ পিএসসিতে 2015-তে যে কয়েকটি প্রশ্ন এসেছিল সেটা আমরা দেখলাম, যে প্রথম খণ্ড থেকে দুটি প্রশ্ন এসছে, দ্বিতীয় খণ্ড থেকেও দুটি প্রশ্ন এসছে। তো প্রথম খণ্ডের প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম খণ্ডের পরিচ্ছেদ সংখ্যা কত? খুব সহজ প্রশ্ন, 31টি। পরের প্রশ্ন হচ্ছে বিধবা হয়েও মাছ খায় কে? যেটা আমি একটু আগে বলছিলাম, তারিণীর মা। এটা প্রথম খণ্ড থেকে এই দুটি প্রশ্ন। দ্বিতীয় খণ্ড থেকে এসছে যে ভ্রমর কলকাতায় গোবিন্দলালকে কত টাকা পাঠাতেন মাসিক খরচ হিসাবে, সেটা হচ্ছে 500 টাকা। অর্থাৎ মানে কলকাতায় তিনি রয়েছেন, এটা অনেক শেষের দিকের কথা, কলকাতায় তিনি রয়েছেন এবং আর দিনপাত করতে পারছেন না, তখন ভ্রমরের কাছে আর্থিক কিছু সাহায্য চায়, তখন ভ্রমর কিন্তু এই অর্থটি তাকে পাঠায় 500 টাকা করে মাসে। আর যে নদীর তীরে মূলত নিশাকর দাস বা রাসবিহারী দে রূপ ছদ্মবেশধারী যে ব্যক্তি, তার সঙ্গে রোহিণী দেখা করতে গেছিল একটা বাধাঘাটে, সেটা হচ্ছে চিত্রা নদীর বাধাঘাট। এই নদীটি বাংলাদেশে অবস্থিত, চিত্রা নদী। তো এই হচ্ছে কাহিনী। তো আমরা একটু এই হচ্ছে কাহিনী বলতে এইগুলো এসেছিল পিএসসি সিলেবাসে। এবার আমরা প্রথম খণ্ডের যে 31টি পরিচ্ছেদ, তার কাহিনীগুলোকে সংক্ষেপে একটুখানি আলোচনা করে দিই।
তাহলে আপনারা যখন উপন্যাসটি পড়বেন তখন বিষয়গুলো ফুটে উঠবে। আর সেই সাথে যেহেতু পিএসসি সিলেবাসে 100 নম্বরের ইন্টারভিউ রয়েছে, তো আপনাদের বিষয়বস্তুটা খুব ভালোভাবে কিন্তু জানতে হবে। প্রশ্ন সহজ আসলেও আপনাকে টোটাল বিষয়বস্তু ভালোভাবে জানতে হবে, কারণ ওখানে একটা ব্যাপক স্কোর। আচ্ছা, তারপরে চলে আসি যে প্রথম পরিচ্ছেদের যে কাহিনীটা ছিল সেখানে ছিল কৃষ্ণকান্তের উইল, মানে কৃষ্ণকান্তের বংশ পরিচয়। তারপরে প্রথম যে উইল করা হবে সেটা ওই প্রথম পরিচ্ছেদে। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা দেখব সে ব্রহ্মানন্দ যে উইল লেখক তাকে লোভ দেখিয়ে জাল উইল করাচ্ছে, মানে জাল উইল করাচ্ছে হরলাল, টাকার লোভ দেখিয়ে। তৃতীয় পরিচ্ছেদে আমরা দেখব সেই উইল যখন ব্রহ্মানন্দ পরিবর্তন করতে পারল না, তখন সেই রোহিণীকে দিয়ে সেই উইলটা চুরি করানোর মদত দিলেন। চতুর্থ পরিচ্ছেদে সেই ঠিক তাই, রোহিণী সেই উইলটা পরিবর্তন করে আসলো, মানে জাল উইল রেখে আসল উইল নিয়ে আসলো। পঞ্চম পরিচ্ছেদে আমরা দেখব যে সেই উইলটা নিতে আসলো যখন হরলাল, তখন রোহিণী অ্যাকচুয়ালি তার মনের ইচ্ছা ছিল যে সে হরলাল হয়তো তাকে বিবাহ করবে, সেই মনের ইচ্ছা রোহিণীর ছিল। তো যখন সেটা করলো না, তখন কিন্তু সেই উইল আর কিন্তু রোহিণী দিল না। তার ষষ্ঠ পরিচ্ছেদে এই মানে পঞ্চম পরিচ্ছেদে এই নিয়ে অনেক বিস্তর কথা তর্ক বিতর্ক হয়। তখন সে রোহিণী বুঝতে পারে যে হরলাল সঠিক লোক নয়। তো তার জীবনে তো কিছুই হলো না, সে যাকে চেয়েছিল তাকে পাচ্ছে না, তার এই বৈধব্য দশা, দুঃখের শেষ নেই। সে ষষ্ঠ পরিচ্ছেদে গিয়ে ওই গোবিন্দলালের একটা বাগান বাড়ি ছিল, প্রমোদ গৃহ, সেখানে বাগান ছিল, সেখানে একটা মানে পুষ্করিণী ছিল, তার নাম বারণী, তার ঘাটে গিয়ে কান্না করছিল। তো সেই সময় গোবিন্দলাল স্বভাবত গিয়ে তাকে জিজ্ঞাসা করেছিল যে কেন কান্না করছে, কি বৃত্তান্ত। তো এরকম কথোপকথনের পরে না রোহিণী বলছে যে হরলাল কী লোক আর এই গোবিন্দলাল কত ভালো, এবং তার কথোপকথনে তার সঙ্গে একটু কথা বলেছে, একটু নরম সুরে তার ব্যথা বেদনা জানতে চেয়েছে। তার কিন্তু ভালো লাগা শুরু করে, এই গোবিন্দলালের দিকে ঘুরে যায় তখন হরলাল থেকে। তো আসলে এখানে রোহিণী হচ্ছে একটি বিধবা চরিত্র, সে তার মধ্যে অনেক তৃষ্ণা রয়ে গেছে, সেই জায়গাগুলো সে যখনই কোনো পুরুষের সংস্পর্শ পাচ্ছে তাকে আপন করার চেষ্টা করছে। আমরা সেই জন্য আমরা দেখব যে প্রথমে দেখলাম হরলাল, তারপরে গোবিন্দলাল, এরপরে গোবিন্দলাল ছেড়ে যখন আবার একটি পুরুষ নিশাকর দাস রাসবিহারী দে ছদ্মনামে সেখানে যায়, তার প্রতি আকৃষ্ট হচ্ছে। অর্থাৎ এই যে ক্রমাগত একের পর একের আসক্তি সে কিন্তু এখানে দেখানো হয়েছে। অর্থাৎ নির্দিষ্টভাবে কাউকে মন প্রাণ দিয়ে পছন্দ করা, সেটা আমরা দেখব ভ্রমরের মধ্যে। এবার সপ্তম পরিচ্ছেদে দেখব যে ওই বারণীর ঘাটে গিয়ে সে কান্নাকাটি করছে, এবং ভ্রমরের সঙ্গে নিজেকে তুলনা করছে। ভ্রমরের সঙ্গে নিজেকে তুলনা করছে কেন? যে ভ্রমর কি দেখতে কালো এবং আমি দেখতে সুন্দর, তার সাথে ভ্রমরের ভাগ্য এত ভালো আর আমার ভাগ্য এত খারাপ, কারণ গোবিন্দলালের মতো সে একজন ভালো সুপুরুষকে পেয়েছে, তো সে যে কখনো পাবে না সেসব নিয়ে সে কান্নাকাটি করছে। এবং অষ্টম পরিচ্ছেদে আমরা দেখব যে একটু একটু করে কিন্তু গোবিন্দলালের মনেও কিন্তু রোহিণী সামান্য হলেও জায়গা করে নিচ্ছে। নবম পরিচ্ছেদে আমরা দেখব যে রোহিণী এবার কি করলো, যেহেতু সে এখন গোবিন্দলালকে ভালোবেসে ফেলছে, তো সেই যে জাল উইল করা হয়েছিল সেখানে তো গোবিন্দলালকে 1 পাই দেওয়া হয়েছিল, কিন্তু এই অন্যায়টি সে কিছুতেই করতে পারবে না, কারণ যদি হঠাৎ করে কৃষ্ণকান্ত মারা যায় তাহলে ওই জাল উইলটাই প্রকৃত উইল হয়ে দাঁড়াবে। তো সেই কারণে তিনি তো কিছুতেই গোবিন্দলালকে ক্ষতি করতে পারেন না। সেই চিন্তার বশবর্তী হয়ে তিনি আসল উইল রাখতে গেলেন, জাল উইলটা ফেরত আনতে গেলেন। এই করতে গিয়ে তিনি ধরা পড়লেন, এবং দশম পরিচ্ছেদে সেই দাসীদের মুখে সেই খবর পাওয়া গেল, এবং খবর পেলেন গোবিন্দলাল এবং ভ্রমর। খবর পাওয়ার পরে তারা ছুটে গেল, এবং বিশেষত গোবিন্দলাল তো বিশ্বাসই করতে চাইল না যে সে চুরি করেছে। তো 11তম পরিচ্ছেদে সে
রোহিণীর যেসব শাস্তি ঘোষণা করা হয়েছে তার উপরে গিয়ে তিনি জামিন হয়ে তাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসেন। 12তম পরিচ্ছেদে সেখানে কিন্তু রোহিণীকে অন্তঃপুরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে সে জানতে পারে যে হরলালের এই কাজ, হরলাল এগুলো করিয়েছিল এবং তার খারাপ লাগাতে সে এগুলোকে আবার অন্যায় করেছিল, কিন্তু সে তার পরবর্তীকালে সে তার ভুল বুঝতে পারে এবং সে সেটা পরিবর্তন করতে আসে। তো 13তম পরিস্থিতি দেখা যায় যে গোবিন্দলাল গিয়ে কৃষ্ণকান্তের কাছে সব জানিয়ে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে এবং তাকে কলকাতায় পাঠিয়ে দেওয়ার কথা চিন্তা করে এবং তাকে বলেও। তখন 14তম পরিস্থিতি আমরা দেখব সে কলকাতায় যেতে রাজি হয় না এবং সেই সাথে ভ্রমরকে গোবিন্দলাল জানায় যে রোহিণী তাকে ভালোবাসে। গোবিন্দলাল সে নিজে জানায় যে আমি রোহিণীকে ভালোবাসি না, কিন্তু রোহিণী আমাকে ভালোবাসে। তখন ভ্রমর রেগে গিয়ে বলে পাঠায় যে রোহিণী যেন মরে, গলায় কলসি দিয়ে মরে। তো সেরকমই 15তম পরিচ্ছেদে গলায় কলসি দিয়ে বারুণীতে আত্মহত্যা করে রোহিণী। তো আত্মহত্যা করলে সেখানে গোবিন্দলাল দেখতে পায় এবং তাকে তুলে নিয়ে এসে প্রাসাদের গৃহে, যেখানে অন্য কোনো কেউ প্রবেশ করেনি, 16তম পরিস্থিতিতে প্রবেশ করেছি আমরা, তো অন্য কেউ প্রবেশ করেনি, সেখানে গিয়ে তার অধরে রেখে তাকে বাঁচায়। এবং এই যে কোনো স্ত্রী আর সংস্পর্শে আসলো এবং এই যে বহুদিন ধরে গোবিন্দলালের মনে একটা রূপ তৃষ্ণা ছিল, গুণের প্রতি সে তো কদর করেই, কিন্তু রূপের প্রতি একটা তৃষ্ণা তার মনে ছিল। একটু একটু করে সে তখন রোহিণীকেও ভালোবাসতে শুরু করলো। তো 17তম পরিস্থিতিতে আমরা দেখতে পাবো যে রোহিণীর প্রাণ ফিরে সে কান্না করা শুরু করে এবং অবশেষে সে বাড়ি চলে যায়। এবং 18তম পরিস্থিতিতে বাগান থেকে দেরিতে ফেরার জন্য অনেক জিজ্ঞাসাবাদ করে ভ্রমর, কিন্তু সে সঠিক উত্তর জানায় না, 2 বছর পরে জানাবে বলে। এরপরে ভ্রমর কাঁদতে কাঁদতে গিয়ে অন্নদামঙ্গল পড়ে। তো এখান থেকে একটা প্রশ্ন অনেক সময় আসে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন পরিচ্ছেদে এই ভ্রমর অন্নদামঙ্গল পড়েছিল বা ভ্রমর যে বইটি পড়তো তার নাম কি? তো এটা 18তম পরিচ্ছেদে, আর বইটির নাম হচ্ছে অন্নদামঙ্গল, ভরতচন্দ্র রায়ের লেখা। তো এরপরে 19তম পরিচ্ছেদে আমরা দেখব যে তার মনে রোহিণীর রূপ তৃষ্ণা জেগেছে। তো এইদিকে ভ্রমরকেও সে বলতে পারছে না বা ভ্রমরকেও অ্যাভয়েড করতে পারছে না, তা কিছু একটা ভাবে ভ্রমরের থেকে দূরে চলে যাবে। এমন সময় হঠাৎ করে আসলো খবর যে বন্দরখালিতে যেতে হবে। সে কিন্তু সাগ্রহে বন্দরখালি যাওয়ার ব্যবস্থা করলো, ভ্রমরও সাথে যেতে চাইলো, কিন্তু তার শাশুড়ি যেতে দিলেন না। তো এখানে তার শাশুড়ির যে ভূমিকা সেটা আমার একটু অবাকই লাগে, যে আগেকার আসলে সেই সময়কালের জন্যই ঠিকই আছে, কারণ তিনি তার ছেলের সঙ্গে তার পুত্রবধূকে এখানে ওখানে বাইরে যেতে দিচ্ছেন না, অথচ তার ছেলে সে একটা বিধবার সঙ্গে সম্পর্ক করে যাচ্ছে, সেটাকে মেনে নিচ্ছেন। তো এই যে ব্যাপারগুলো তিনি মা হয়েও সেটাকে কঠোর হাতে দমন করছেন না, এটা একটা খুব বাজে বিষয়। এরপরেও দেখা যায় যে যখনই দুজনের মধ্যে সম্পর্ক ছাড়াছাড়ির একটা পর্যায়ে এসছে, তিনি হঠাৎ করে কাশীযাত্রার আয়োজন করলেন, তিনি এই সংসারে থাকবেন না। তো তার উচিত ছিল যে কঠোরভাবে সেগুলোকে দমন করে দুজনকে একসাথে রাখার। তো এগুলো করেননি। তো অনেকগুলো একাধিক ভুল তিনি করেছেন। একজন, যেহেতু তখনকার দিনে খুব অল্প বয়সেই মেয়েদেরকে বিবাহ হতো, তো সেখানে তার শাশুড়ির কর্তব্য এগুলো তার নিজের এই সংসারটাকে ধরে রাখা। তো এরপরে দেখা গেল যে 20তম পরিচ্ছেদে, তো মানে যেহেতু অনুপস্থিতিতে অনেক ঘটনাই রটে, ঠিক সেই রকমই হয়েছে, অনুপস্থিতিতে অনেক ঘটনাই কিন্তু ঘটেছে মানে ভ্রমরকে অনেকে মানে পাঁচি চাড়ালনির মারফত খবর পেয়েছে যে সেদিন নাকি বাবুর বাগান থেকে তাকে বেরোতে দেখেছিল। তো এই কথাটির পরে সেই যে ভ্রমরকে এসে গোবিন্দলাল বলেনি যে সেই রাত্রে কি হয়েছিল, তো একটু একটু করে তার মনে কিন্তু সন্দেহ হয় এবং সে
স্বভাবত সে কান্না শুরু করে, অন্যমনস্ক থাকে। এটাতে তার দাসীরা ক্ষিরি থেকে শুরু করে অনেকে নানা রকম কথা তাকে বলতে থাকে। যাই হোক, আমাদের পিএসসির ব্যাচ, আমাদের পিএসসির ব্যাচ শুরু হয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9679879454, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের পিএসসির ব্যাচ তো শুরুই হয়েছে। আপনারা একটি ক্লাস হয়েছে, তার রেকর্ডও আপনারা পেয়ে যাবেন, নোটসপত্রও পেয়ে যাবেন। এবং টোটাল 6 মাসের কোর্স, কিন্তু পরীক্ষা শুরু হলে আরও দ্রুত করানো হবে। যদি সিলেবাসের কিছু সামান্য পরিবর্তন হয় তবুও করিয়ে দেওয়া হবে ওই একই পারিশ্রমিকের বিনিময়ে। খুব সামান্য পারিশ্রমিকে আপনারা সেটা কিন্তু পেয়ে যাবেন। বিস্তারিত অনেক দিন ধরেই টেলিগ্রাম গ্রুপ বা ইউটিউবের চ্যানেলে আমি কমিউনিটি পোস্টে সেখানে কিন্তু দিয়েছি, আপনারা সেখানে একটু দেখে নিতে পারেন। খুব সামান্য পারিশ্রমিকে এটা করে দেওয়া হয়েছে। এবং একবারই মানুষের জীবনে হয়তো একবারই সুযোগ থাকে এই পিএসসি শিক্ষক নিয়োগে পরীক্ষা দেওয়ার, কারণে এর বয়সসীমাও কম আর অনেক দিন পর পর এটা বেরোয়। সুতরাং সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আপনারা বাড়িতেও প্রস্তুতি নিতে পারেন, তবে একটি ধারাবাহিকভাবে খুব সুন্দরভাবে কোন কোন বিষয় পড়তে হবে আলোচনা, এবং প্রত্যেক সপ্তাহে পরীক্ষা, মাসিক পরীক্ষা, পড়া ধরা, সমস্ত একটা গাইডের মধ্য দিয়ে আপনারা এগিয়ে চলবেন। চলুন তাহলে আমরা আমাদের পরবর্তী অংশে আসি। খুব সামান্য পারিশ্রমিকে আপনারা এটা অ্যাক্সেস করতে পারবেন। তো যেটা আসি সেটা হচ্ছে এই যে এবার 21তম পরিচ্ছেদে দাসীরা নানা রকম কুৎসা লটালো, তো সেটা নিয়ে বিস্তর ঝামেলা ঝগড়াঝাটি, পাঁচি নয় তার ক্ষিরিকে সে মারধর করলো, সেও রেগে গেল, রেগে গিয়ে আরও বেশি করে লোকের মধ্যে কুৎসা রটাতে শুরু করলো এবং একের পর এক কানে ছড়াতে সে একটা বৃহৎ আকার ধারণ করলো, যে সে রোহিণীকে নাকি গোবিন্দলাল 7,000 টাকা শাড়ি গহনা এসব দিয়েছে। তো এই কথা রোহিণী 22তম পরিস্থিতি রোহিণীর কানে গেল, সে ভাবলো ভ্রমরই এটাকে প্রচার করিয়েছে। তো তখন কি করলো, সে তাকে রাগানোর জন্য সেই কিছু শাড়ি গহনা লোকের কাছ থেকে ধার করে সে কিন্তু তাকে দেখাতে আসলো। দেখাতে আসলো। তো 23তম পরিস্থিতি আমরা দেখতে পাই যে সেটা লাথি মেরে সে ভ্রমর সেগুলোকে লাথি মেরে ফেলে দিচ্ছে। এবং 23তম পরিস্থিতি আমরা দেখতে পাই যে গোবিন্দলালের কাছে ভ্রমর পত্র লিখছে যে এই ঘটনা এই। গোবিন্দলাল এটা ব্রহ্মানন্দের কাছ থেকেও একটি পত্র পায়, পেয়ে সে কিন্তু তখনই 24তম পরিস্থিতিতে সে বাড়ির জন্য ফেরে এবং সেই সময় ভ্রমর কিন্তু এটা অভিমান করে বাপের বাড়ি চলে যায়। এবং 25তম পরিস্থিতি আমরা দেখতে পাই যে গোবিন্দলাল প্রচণ্ড অভিমান করে যে হ্যাঁ আমার কাছে শুনলো না, আমাকে জানলো না, কি ঘটনা ঘটেছে সেটা কিছুই সত্যতা যাচাই করলো না, সে আমাকে ছেড়ে চলে গেল। তখন সে ইচ্ছা করে আরও বেশি করে ভ্রমরকে ভুলে থাকার চেষ্টা করলো। তো ভ্রমরকে ভুলতে গেলে কি করতে হবে, সে কিছুতেই ভ্রমরকে ভুলতে পারছিল না। সেই সময় সে কিন্তু রোহিণীর চিন্তা শুরু করলো। যেমন কেউ কিছু ভুলে থাকার জন্য যে একটা ড্রিঙ্ক করলো বা এরকম টাইপের, সে উৎকট বিষ সে খাওয়া শুরু করলো, সেরকম একটা ব্যাপার। তো সেটা সে ড্রিঙ্ক যদি ক্রমাগত তার আসক্তিতে পরিণত হয়ে যায় তাহলে তার পরিণতি খুব খারাপ। ঠিক তেমনই এই রোহিণীর চিন্তা করতে করতে তার একটা আসক্তিতে পরিণত হয়ে গেল এবং সেটা ক্রমাগত খারাপ হতে শুরু করলো। তো 26তম পরিস্থিতিতে আমরা দেখব যে গোবিন্দলালের পতন খুব দ্রুত হচ্ছে। তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে গোবিন্দলাল এর পূর্বেও তার মনের মধ্যে একটা রূপতৃষ্ণা ছিল, সেটা দীর্ঘদিন ধরে সেটাকে পূরণ হচ্ছিল না। সেটা যখন রোহিণীকে দেখে সেটা পূরণ হচ্ছে, তো সেটা খুব অধঃপতন তার সেই জন্য দ্রুত হয়েছিল। এর মধ্যে কমলাকান্ত সেটা বুঝতে পারছিল, কিন্তু সে তখন অসুস্থ হয়ে পড়ে। কিছু দিন সে জিজ্ঞাসাও করেছিল যে তার বাগান বাড়ি থেকে ফিরতে দেরি হচ্ছে কেন, তো গোবিন্দলাল কোনো উত্তর করেনি। 27তম পরিস্থিতি আমরা দেখতে পাবো যে কৃষ্ণকান্তের মৃত্যু হয়। তখন আর কি ভ্রমরকে আনা হয় বাড়িতে।
ভ্রমর এসে সমস্ত ক্রিয়াকর্মাদি করে, একে অপরের থেকে সবসময় যেন একটা দূরে দূরে থাকতে শুরু করে। তো 28তম পরিচ্ছেদে আমরা দেখব যে তার শ্রাদ্ধ সমাপন হয়েছে কৃষ্ণকান্তের। তো ভ্রমর সেই সময় অনেক ক্ষমা প্রার্থনা করে, অনেক ক্ষমা চায় গোবিন্দলালের কাছে যে তার ভুল হয়েছে। ভ্রমর সে জানায় যে সে ছাড়া তার দুনিয়াতে কেউ নেই, দুনিয়াতে কেউ নেই, এবং ভ্রমর ছাড়া সে মানে ভ্রমর সেই 8 বছর থেকে এখানে রয়েছে, আজ তার 17 বছর, সে অন্য দ্বিতীয় কোনো কাউকে চেনে না, সে গোবিন্দলালকেই একমাত্র পুরুষ তার মনে জায়গা দিয়েছে। এবং একটি অপরাধ মানে তার রাগ, মানে একটি অপরাধ কি মার্জনা করা যায় না। তো এই কথা, এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে এই যে গোবিন্দলাল রোহিণীতে আসক্ত, এটা কৃষ্ণকান্ত বুঝতে পেরেছিলেন। সেই কারণে তিনি মারা যাওয়ার আগে শেষ উইল করে গেছিলেন, কিন্তু ভ্রমরের নামে, যে গোবিন্দলালের যে সম্পত্তি ছিল সেটাকে ভ্রমরের নামে করে গেছিলেন। তো এই যে ভ্রমণের নামে করে দিয়ে গেলেন, এটা কিন্তু তার যে শাশুড়ি, এটা আবার তার সহ্য হলো না, যে আমার ছেলের বউ, এরা তো পুত্রবধূর হাতের মানে সম্পত্তি আমাকে ভোগ করতে হবে। তিনি রেগে গিয়ে কাশী যাত্রার আয়োজন করলেন। এর মাঝে কিছুদিন ভ্রমর বাপের বাড়ি চলে গেছিল, তো সে ছুটে চলে আসলো শাশুড়ি কাশী যাবে শুনে। সে হাতে পায়ে ধরলো যে মা, আমাকে ছেড়ে যাবেন না, আমি তো ছোট মানুষ, এই সংসার সমুদ্র, আমি কিচ্ছু বুঝি না, আমাকে ছেড়ে আপনি যাবেন না। তখন সে বলল যে তোমার বড় ননদ রইল, সেই তোমাকে আমার মতো যত্ন করবেন। আমার বহুদিনের শখ, সবাই তো চলে গেলেন, এবার আমি কাশীতে যাব। তো সেই সময় কাশীতে পৌঁছে দেওয়ার আসিলায় সে কিন্তু গোবিন্দলাল কিন্তু তার সঙ্গে যাওয়ার প্রস্তুতি নিল। ভ্রমর অনেক কান্নাকাটা করলো যে যেও না আমাকে ছেড়ে, বা কবে আসবে বলে যাও। সে তো জানালো যে কিছুতেই সে ফিরবে না, ফেরার ইচ্ছা নেই। তখন অনেক ক্ষমা চাওয়া পরে, এসবের পরেও যখন সে ফিরল না, তখন সে বলল যে ভ্রমর একমাত্র যে তোমাকে ভালোবেসেছিল এবং ভালোবেসে যাবে, এবং পৃথিবীতে অকৃত্রিম ভালোবাসা যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এই ভ্রমর তোমাকে ভালোবাসে। তো সে যদি সতী হয় তাহলে অবশ্যই তোমাকে ফিরে আসতে হবে, এই ভ্রমরের জন্যই তোমাকে আবার কাঁদতে হবে, এই ভ্রমরের জন্যই তুমি এসে ডাকবে, কাঁদবে এবং ফিরেও আসবে, সে যদি সতী হয়। এবার তুমি বলো যে আর আসবো না, চলে যাচ্ছি। যাই হোক, এরকম একটা ঘটনার পরিস্থিতিতে 31তম পরিচ্ছেদ, অর্থাৎ প্রথম খণ্ডের শেষ পরিচ্ছেদে কিন্তু গোবিন্দলাল রওনা দেয়, চলে যায়। তো তো এটা আমি বলেছিলাম যে প্রথম খণ্ডটা একটু আলোচনা করব। এবার উইল সম্পর্কে একটু বলে দিই, যে উইলটা নিয়ে, যেহেতু কৃষ্ণকান্তের উইল, পুরোটাই ঘটনাটা উইল কেন্দ্রিক, তো উইলটার ভূমিকা অপরিসীম, কারণ প্রত্যেকটি স্তরে স্তরে ঘটনার পরিবর্তন, ঘটনার মোড় নিয়েছে সেটাকে উইলকে কেন্দ্র করে, এবং উইলকে কেন্দ্র করে পুরো বিষয়টাই শেষ পর্যন্ত, এই যে তার চলে যাওয়া, এবং এই যে গোবিন্দলালের মাতার কাশী চলে যাওয়া, এবং সেই সাথে কাশীতে চলে যাওয়া, তারপরে গোবিন্দলাল মূলত আরও বেশি অভিমান করে চলে যাওয়া, তার স্ত্রীর নামে সম্পত্তি থাকায় সে ভোগ করবে না, এরকম। হরলালের তো প্রথম দিকে রাগ, রোহিণীকে দিয়ে কাজ করানো, রোহিণীর ধরা পড়া, গোবিন্দলালের কাছাকাছি আসা, সেই আশা এবং তাকে প্রণয়াসক্ত হয়ে তার কাছে বলে দেওয়া, এরপরে এর প্রতিকার স্বরূপ সে আত্মহত্যা করতে যাওয়া, তাকে বাঁচানো, এরকমভাবে ক্রমাগত এই উইলকে কেন্দ্র করে পুরো ঘটনাটাই কিন্তু ঘটেছে। তো আমরা এখানে অনেক কিছুই জানবো, যে কার ভাগে কতটা ছিল, চরিত্রের গুরুত্বপূর্ণ কথা কে কি বলেছিল, গুরুত্বপূর্ণ চরিত্র কার কোথায় বাড়ি, সমস্ত কিছু এই যে আমরা বিগত দেখলাম যে এসেছে। তো এইসব দিকে মূলত দৃষ্টি রেখে কিন্তু উপন্যাসটি পড়তে হবে। তো এবার আমরা প্রথম উইল, কৃষ্ণকান্ত প্রথম উইল যেখানে করেছিল, মূলত 16 আনা বলতে 1 ভাগকে বোঝানো হয়। তো সেই 16 আনার মধ্যে
এটা মূলত দুই ভাইয়ের সম্পত্তি, ঠিক আছে, একটা রামকান্ত এবং কৃষ্ণকান্ত, দুই ভাইয়ের সম্পত্তি। তো অর্ধেক পাবে এই রামকান্তের ছেলে গোবিন্দলাল, তো অর্ধেক মানে 16 আনার অর্ধেক হচ্ছে 8 আনা। তাই 8 আনা গোবিন্দলালকে দিল। আর যে 8 আনা আছে সেই 8 আনা এই যে কৃষ্ণকান্তের যে আরও যে নিজের লোকজন তারা কিন্তু পাবে। তো কৃষ্ণকান্তের 3 জন, 2টি ছেলে 1টি মেয়ে, তো 2টি ছেলেকে দিল হচ্ছে 3 আনা 3 আনা করে 6 আনা হয়ে গেল। আর বাকি থাকলো আর 2 আনা। সেই 2 আনা একটা মেয়েকে দিল 1 আনা। হয়তো তখন মেয়েদের ওইভাবে সম্পত্তির ভাগ দেওয়ার মানে অর্ধেক অর্ধেক এরকম সমান ভাগ দেওয়ার নিয়ম হয়তো ছিল না, সেই কারণে শৈলবতীকে 1 আনা দিল তার কন্যা, এবং গৃহিণীকে 1 আনা দিল। এই গৃহিণী নিয়ে অনেকের তর্ক বিতর্ক হয়, তবে যেটুকু সম্ভবত জানা যাচ্ছে সেটা হচ্ছে যেহেতু কৃষ্ণকান্তের কোনো স্ত্রীর কথা এখানে উল্লেখ নেই, একমাত্র গোবিন্দলালের মায়ের কথা এখানে উল্লেখ আছে, তো মনে হচ্ছে এই গৃহিণীর কথাই বলা হচ্ছে, সম্ভবত এই গোবিন্দলালের মা, তাকে দিয়েছিল 1 আনা। দ্বিতীয় উইল, সেটাও কৃষ্ণকান্তকৃত। সেই উইলে যখন হরলাল এটা মেনে নেয়নি তখন রেগে গিয়ে হরলালকে 1 আনা দিয়েছিল। তো যে তাকে যে 3 আনা দিয়েছিল, উইল আর যা ছিল একই, শুধু যেটা পরিবর্তন হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি যাতে মনে থাকে সকলের। তো আর বাকি সব একই, 1 আনা হচ্ছে হরলালের। তাহলে হরলালের আগে 3 আনা ছিল, পরে 1 আনা হলো, তাহলে 2 আনা, সেই 2 আনা তার ভাইকে বিনোদলালকে দিয়ে দিল। এই হচ্ছে দ্বিতীয় উইল, আর কোনো পরিবর্তন নেই। তো তারপরে আসছে তৃতীয় উইল। তৃতীয় উইল কিন্তু তৃতীয় উইলের আগে একটা জাল উইল তৈরি হয়েছিল, সেই উইল সম্পর্কে একটুখানি বলে দিই, তারপরে তৃতীয় উইল প্রসঙ্গে আসবো। এটাও তৃতীয় উইল বলা চলে, কিন্তু এটা জাল উইল, ঠিক আছে। মূলত কৃষ্ণকান্ত করেছিল 4টে উইল, আর একটা উইল হচ্ছে এই হরলাল করেছিল, সেটা জাল উইল। সেই জাল উইল সম্পর্কে একটু বলি। এবার জাল উইলে হরলাল নিশ্চয়ই তার বেশি ভাগ তার ভাগে নেবে। তো তিনি এই যে 12 আনা, মানে 16 আনার মধ্যে 12 আনা নিজে নিয়ে নিলেন, আর থাকলো ক আনা? 4 আনা। 4 আনা বাকি থাকলো। 16 আনার থেকে 12 আনা সে নিয়ে নিল, 4 আনা বাকি থাকলো। 4 আনার মধ্যে 3 আনা দিল তার ভাইকে, 3 আনা তার ভাইকে, অর্থাৎ বিনোদলালকে 3 আনা দিল, না ও আমার ভাই, ঠিক আছে, ও আমার সাপোর্টে আছে, ওকে 3 আনা। আর বাকি থাকে আর 1 আনা। এই 1 আনা সে 4 ভাগে ভাগ করে দিল, অর্থাৎ 1 পাই করে। অর্থাৎ এখানে একটা প্রশ্ন আসতে পারে যে 1 পাই সমান কত, অর্থাৎ 4 পাই সমান 1 আনা, এটা মনে রাখবেন, 4 পাই সমান 1 আনা। তো এখানে গোবিন্দলাল 1 পাই, শৈলবতী 1 পাই, গৃহিণী 1 পাই, আর হরলালের পুত্র 1 পাই, এই 4 পাই। এই হলো 16 আনা। এইটা হচ্ছে জাল উইল। তো এই উইলের পরেই যে কৃষ্ণকান্ত রায় যে উইল করে, সেখানে কিন্তু হরলালকে সে কিছু দেয় না, হরলালের কেবল পুত্রকে 1 পাই দেয়। এবার এইটা নিয়ে বিনোদলাল অনেক তর্ক বিতর্ক করেছিল যে কেন 1 পাই দেওয়া হচ্ছে তাকে। তখন সে জানায় যে তার 2 লক্ষ টাকার মুনাফার 1 পাই অনেকটাই, যেটা একজনের সংসার ভালোভাবে চলে গেল, বেশি দিলে আবার সমস্যা। তো এই ছিল এই তৃতীয় উইলের ঘটনা। তারপরে চতুর্থ উইল, একদম মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তে একটা উইল করে, সেখানে আগের যা উইল ছিল সব একই, শুধুমাত্র ভ্রমরকে গোবিন্দলালের যে ভাগটা ছিল সেটা ভ্রমরকে দিয়ে দেয়, এবং ভ্রমরের অবর্তী মানে তার অর্ধেক অংশ গোবিন্দলাল পাবে, সেটাও সেখানে দেওয়া থাকে। এই ছিল উইলের পরিবর্তন। তো আমরা মোটামুটি একটু বেসিক আলোচনা করে দিতে পারলাম, আর আশা করি কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে বিষয়গুলো। তো আর সেই সাথে যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটু সকলে লাইক করবেন, আর নিজের মতামত প্রকাশ করবেন যে কেমন লাগছে কি বৃত্তান্ত। আর যদি আমাদের পিএসসির ব্যাচে যুক্ত হতে চান, প্রথম দিকে রেকর্ড ক্লাসগুলো নিয়ে পিএসসির ব্যাচে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই জানাবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্কও দিয়ে দেওয়া হবে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।